আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার এনভায়রনমেন্ট স্টাডিজ সাবজেক্টের অনলাইন ক্লাস প্রেজেন্টেশনে আজকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চ্যাপ্টার 8 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 8-এর বিষয়বস্তু হইল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, ইন্সট্রাক্টর টেক পাওয়ার, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। তাহলে আমি শুরু করছি আমার প্রেজেন্টেশন। প্রথমে আমরা দেখব কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কাহাকে বলে, এটা আমরা দেখব। বর্জ্য সমস্যা একটি জটিল সমস্যা। জনসংখ্যা বাড়ছে, সে সঙ্গে মানুষের ব্যবহার, জিনিসপত্রের চাহিদাও বাড়ছে। ফলে প্রয়োজনের তাগিদে বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও মানুষ তার প্রয়োজনীয় সামগ্রী তৈরি করে উন্নত ও আরাম আয়েসে জীবনযাপন করতে আগ্রহী, কিন্তু মানুষ তার প্রয়োজন মেটাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বর্জ্য উৎপাদন করে থাকে। এতে করে পরিবেশের দূষণ ঘটছে, বর্জ্য নোংরা পরিবেশ সৃষ্টি করে, এগুলো পচে গলে দুর্গন্ধ ছড়ায় এবং মশামাছি এ থেকে বংশবৃদ্ধি করে ও বিভিন্ন রোগ ছড়ায়। একদিকে যেমন আরামায়েশের ব্যবস্থা হচ্ছে, অন্যদিকে বর্জ্য সমস্যা মানুষের সুন্দর পরিচ্ছন্ন জীবনকে দুর্বিষহ করে তুলছে। তাই বর্জ্যজনিত সমস্যা সমাধানে কী উপায় অবলম্বন করা যায় তা নিয়ে পরিবেশ বিজ্ঞানীগণ বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। বর্জ্যকে স্বাস্থ্যসম্মত উপায়ে অপসারণ করা ছাড়াও বিশেষ ব্যবস্থাধীনে এগুলোকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীতে রূপান্তর করার প্রচেষ্টাও চলছে। তাই বর্জ্যের স্বাস্থ্যসম্মত অপসারণ ও উন্নত প্রযুক্তির সাহায্যে রূপান্তর করে মানব কল্যাণে লাগানোর ব্যবস্থাকে ও পরিকল্পনা প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলা হয়। তাহলে আমরা এখানে বর্জ্য ব্যবস্থাপনা কি সেটা আমরা জানলাম। এরপরে আমরা দেখব সলিড ওয়েস্ট কাকে বলে বা কঠিন বর্জ্য কাহাকে বলে। গৃহস্থালী, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প কারখানা, খনি এবং কৃষি কর্মকাণ্ডের ফলে যে সমস্ত পরিত্যক্ত কঠিন দ্রব্যাদি পরিবেশে চলে আসে এবং বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি করে তাকে কঠিন বর্জ্য বলে। বর্জ্য তো সাধারণত বিভিন্ন প্রকারের হয়ে থাকে। উৎস হিসাবে বর্জ্যকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর শিল্প ও কারখানার বর্জ্য, যেটিকে আমরা ইংলিশে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বলি। 2 নম্বর হাসপাতাল ও তৎসংক্রান্ত বর্জ্য, যেটাকে আমরা বায়োমেডিক্যাল ওয়েস্ট বলি। 3 নম্বর পৌর বর্জ্য বা মিউনিসিপ্যাল ওয়েস্ট। 4 নম্বর কৃষিকার্যের বর্জ্য, এগ্রিকালচার ওয়েস্ট। 5 নম্বর বাণিজ্যিক বর্জ্য বা কমার্শিয়াল ওয়েস্ট। এরপরে আমরা দেখব বর্জ্যের অবস্থান অনুসারে কঠিন বর্জ্য কয় প্রকার, বর্জ্য কত প্রকার। একটা হলো সলিড ওয়েস্ট, 2 নম্বর হলো তরল বা বায়বীয় বর্জ্য, 3 নম্বর ধোঁয়া। এরপরে বর্জ্যের প্রকৃতি অনুসারে বিষাক্ত বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, বিপজ্জনক বর্জ্য, আরেকটা হলো অবিপজ্জনক বর্জ্য। তাহলে এইটা আমরা একটা বর্জ্যের শ্রেণীবিভাগ আমরা দেখলাম। এরপরে আমরা বর্জ্যের উৎস সম্পর্কে জানব। বর্জ্যের উৎসগুলিকে 4 প্রকারে বিভক্ত করা যেতে পারে, যেমন শিল্প, বাণিজ্যিক, গার্হস্থ্য এবং কৃষি বর্জ্য। এটা আমরা মূলত 4 প্রকার আমরা ভাগ করতে পারি উৎস অনুযায়ী। এছাড়াও আমি এখানে একটা লেআউটের মাধ্যমে প্রধানত সোর্স,
বর্জ্যের উৎস দুই প্রকার আমি দেখিয়েছি। একটা হলো হাউস হোল্ড, যেগুলোকে আমরা বলি গৃহস্থালী সংক্রান্ত, আর একটা হলো কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ বাণিজ্যিক এবং শিল্প। আমরা প্রধানত দুই প্রকার আমরা এখানে দেখিয়েছি। তাহলে আমরা এখন যদি উৎস কত প্রকার কী কী বলা যায়, তাহলে আমরা এই 4 প্রকারও দিতে পারি, অথবা এই 2 প্রকারও আমরা বলতে পারি। এখন আমরা শিল্প, বাণিজ্যিক, গার্হস্থ্য এবং কৃষি সোর্সের সংজ্ঞা উদাহরণ সহ আমরা দেখব। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বা শিল্প বর্জ্য, এগুলো কলকারখানা ও শিল্প কারখানায় সৃষ্ট বর্জ্য। বেশিরভাগ শিল্প তাদের বর্জ্য নদী ও সাগরে ফেলে, যা প্রচুর দূষণ ঘটায়। যেমন উদাহরণ প্লাস্টিক, গ্লাস ইত্যাদি, এগুলো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের উদাহরণ। এরপরে আমরা দেখব কমার্শিয়াল ওয়েস্ট কি। স্কুল, কলেজ, দোকানপাট, অফিসে বাণিজ্যিক বর্জ্য তৈরি হয়। যেমন উদাহরণ প্লাস্টিক, কাগজ ইত্যাদি। এরপরে 3 নাম্বার ডোমেস্টিক ওয়েস্ট বা হাউস হোল্ড ওয়েস্ট, যেটা আমরা বলি গার্হস্থ্য বা ঘরোয়া বর্জ্য। গৃহস্থালির বিভিন্ন বর্জ্য যা রান্না করা, পরিষ্কার করা ইত্যাদির সময় সংগ্রহ করা হয়, তাকে গৃহস্থালী বর্জ্য বলে। যেমন উদাহরণ পাতা, সবজির খোসা, মলমূত্র ইত্যাদি। এরপরে 4 নাম্বার এগ্রিকালচার ওয়েস্ট বা কৃষি বর্জ্য। কৃষিক্ষেত্রে উৎপাদিত বিভিন্ন বর্জ্য কৃষি বর্জ্য নামে পরিচিত। যেমন উদাহরণ গবাদি পশুর বর্জ্য, আগাছা, ভুসি ইত্যাদি, এগুলো হইল কৃষি বর্জ্যের উদাহরণ। তাহলে আমরা বর্জ্যের উৎস সম্পর্কে জানলাম, এর উদাহরণসহ আমরা কোথা থেকে উৎপত্তি হয় সেটা আমরা দেখলাম। এরপরে আমরা যে জিনিসটা দেখব যে বিভিন্ন প্রকার বর্জ্যের সংজ্ঞা এবং এর উদাহরণ। প্রধানত আমরা ওয়েস্টকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বা জীবাণু বিয়োজ্য ওয়েস্ট, আমরা এটা বলি বাংলায়। আর একটা হলো নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বা যেটাকে আমরা অজীবাণু বিয়োজ্য ওয়েস্ট আমরা বলতে পারি। এটা কি আমরা উদাহরণসহ আমরা নেক্সট আমরা স্লাইডে আমরা দেখতে পাবো। জীবাণু বিয়োজ্য বর্জ্য, আরেকটা আমরা বলছিলাম অজীবাণু বিয়োজ্য বর্জ্য। তাহলে জীবাণু বিয়োজ্য বর্জ্য কাহাকে বলে? এগুলি হলো আমাদের রান্নাঘর থেকে আসা বর্জ্য এবং এর মধ্যে রয়েছে খাদ্যের অবশিষ্টাংশ, বাগানের বর্জ্য ইত্যাদি। জৈব অবচনযোগ্য বর্জ্যকে আর্দ্র বর্জ্যও বলা হয়। এটি সার পেতে কম্পোস্ট করা যেতে পারে। বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থের উপর নির্ভর করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেরা পচে যায়, অর্থাৎ যেটা পচে গলে যাবে একটা নির্দিষ্ট সময়ের পরে এবং যেটা ভেজা থাকবে, যেটা জীবাণু দ্বারা বিয়োজ্য হবে, সেই বর্জ্যকে আমরা জীবাণু বিয়োজ্য বর্জ্য বা ইংলিশে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট আমরা বলতে পারি। এরপরে অজীবাণু বিয়োজ্য বর্জ্য এখানে আমরা নামকরণেই আমরা বুঝতে পারছি যে যেগুলো পচে গলে যাবে না, যেগুলো জীবাণু দ্বারা বিয়োজ্য হবে না, যেগুলো শুকনা বর্জ্য, যেমন কাচের ভাঙা টুকরা, প্লাস্টিক, খবরের কাগজ ইত্যাদি হইল অজীবাণু বিয়োজ্য বর্জ্যের উদাহরণ। তাহলে আমরা প্রধান 2 রকমের দেখলাম। এরপরে আমরা বিভিন্ন ধরনের বর্জ্যের উদাহরণ এবং এর সংজ্ঞা আমরা দেখব। পরীক্ষার মধ্যে অনেক সময় এই জিনিসগুলো আসে যে রিফিউজ কাকে বলে। রিফিউজ বা বাংলায় আমরা বলি এটা জঞ্জাল। রিফিউজ বা জঞ্জাল বলতে বোঝায় মানব মল ব্যতীত
সকল প্রকার বর্জ্যকে রিফিউজ বলা হয়, যেমন কাপড়, মৃত জন্তু, ছাই, কলকারখানার বর্জ্য ইত্যাদি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আবার বলা যায় গ্যাস বা তরল বা কঠিন যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ও ব্যবহারহীন পরিত্যক্ত বস্তু বা বস্তুসমূহকে রিফিউজ বলা হয়, যেমন গ্যাসীয় দূষক, সলিড ওয়েস্ট, ওয়েস্ট ওয়াটার ইত্যাদি। এরপরে আমরা দেখব ফুড ওয়েস্ট বা গার্বেজ। গার্বেজ বলতে পচনশীল কঠিন নয় বোঝায়, যা সাধারণত মাংস, ফল, শাকসবজির প্রস্তুতকারক বা সংরক্ষণকালে উৎপন্ন হয়। এরপরে রাবিশ। রাবিশ বলতে ছাই ব্যতীত সকল প্রকার অপচনশীল পদার্থকে রাবিশ বলে। রাবিশ বর্জ্য দাহ্য, অদাহ্য হতে পারে। দাহ্য রাবিশের মধ্যে কাঠ, কাগজ, বিভিন্ন প্রকার বর্জিত ক্ষুদ্র উক, রাবার, চামড়া বা চামড়াজাত দ্রব্য ইত্যাদি উল্লেখযোগ্য। এরপরে ট্রাশ। ট্রাশ বলতে বোঝায় রাবিশের যে উপাদানগুলো দাহ্য বা পোড়ানো যায় সেগুলোকে ট্রাশ বলে। অন্যভাবে বলা যায় যে সকল বর্জ্যকে পোড়ানো যায় এবং যেগুলো দাহ্য অর্থাৎ কম্বাস্টিবল এবং পচনযোগ্য সেসব বর্জ্যকে ট্রাশ বলে, যেমন কাগজ, প্লাস্টিক, কাঠকুচি, পাতলা পিচ বোর্ড, শুকনা কাঠ ইত্যাদি। এই পদার্থগুলোকে বিভিন্ন ধরনের চুল্লির সাহায্যে জ্বালিয়ে দেওয়া সম্ভব। ইমারত ভাঙা ও নির্মাণ ওয়েস্ট। পরিত্যাজ্য দালান ও অন্যান্য কাঠামো ভেঙে ফেলার সময় প্রচুর পরিমাণে ডিমালিশন বর্জ্য উৎপন্ন হয়। এরপরে ই ওয়েস্ট বা ই বর্জ্য। যাবতীয় ইলেকট্রনিক বর্জ্য যেমন কম্পিউটার, রেডিও, মোবাইল, টিভি, ক্যালকুলেটর ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলাকে ই ওয়েস্ট রিসাইক্লিং বলে। কৃষিজাত বর্জ্য। কৃষিক্ষেত্রে কাজ করার ফলে যেখানে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ওয়েস্ট নির্গত হয়, আর এ ধরনের বর্জ্যকে কৃষিজাত বর্জ্য বলে। এ জাতীয় বর্জ্য সাধারণত ফার্ম, খাদ্য মজুতকরণ এবং গোখামার থেকে আসে। ধানের খড়, আখের ছোবড়া, তামাক, শস্যের অবশিষ্টাংশ, কসাইখানা, সার ইত্যাদি কৃষিজাত বর্জ্যের অন্তর্ভুক্ত। এরপরে প্যাথোলজিক্যাল ওয়েস্ট। স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে সৃষ্ট ঝুঁকিপূর্ণ ও দূষিত বর্জ্য যেমন রোগীর রক্ত, পুঁজ, মলমূত্র, কফ, কর্তনকৃত অঙ্গপ্রত্যঙ্গ, শরীর থেকে নিঃসৃত রস, গর্ভফুল, তুলা, গজ, ব্যান্ডেজ, ব্যবহৃত সিরিঞ্জ ও রাসায়নিক দ্রব্যাদি ইত্যাদিতে নানা ধরনের রোগজীবাণু ও বিষাক্ত পদার্থ থাকতে পারে। এইগুলোকে আমরা বলবো প্যাথোলজিক্যাল ওয়েস্ট বা প্যাথোলজিক্যাল বর্জ্য। এরপরে তেজস্ক্রিয় বর্জ্য, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে জ্বালানি অবশেষ বা বর্জ্য পদার্থ নির্গত হয় তাকে তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়, যা মাটির অভ্যন্তরে অনেক গর্ত করে
এটাকে জমা রাখা হয়। ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক ওয়েস্ট যে সকল বর্জ্য মানুষ এবং জীবজগতের জন্য প্রতিক্রিয়ায় এবং তাৎক্ষণিকভাবে ক্ষতিকর, সেগুলোকে বিপজ্জনক বা ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ বলে। তেল শোধনাগার, ধাতু নিষ্কাশন প্রক্রিয়া ও রাসায়নিক দ্রব্য তৈরির কারখানা থেকে উপজাত হিসাবে রাসায়নিক বর্জ্য পদার্থসমূহ তৈরি হয়ে থাকে। তাহলে আমরা বিভিন্ন ধরনের বর্জ্যের সংজ্ঞা আমরা দেখলাম এবং কোথা থেকে উৎপন্ন হয় তার একটা পরিচিতি আমরা এখান থেকে লাভ করলাম। এরপরে আমরা দেখব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কিছু পদ্ধতি আমরা এখানে আলোচনা করব। 3R। 3R বলতে পণ্য উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে ওয়েস্ট হ্রাসকরণ, যেটাকে আমরা ইংলিশে রিডিউস, পুনঃব্যবহার, রিইউজ, রিসাইকেল বোঝায়। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটি জনপ্রিয় কনসেপ্ট হচ্ছে 3R পদ্ধতি। 3R পদ্ধতিতে ওয়েস্ট ডিসপোজাল ন্যূনতম পর্যায়ে রাখার চেষ্টা করা হয়। 3R এর উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার, পণ্যের বহুমুখী ব্যবহার করা। খ, পণ্য উৎপাদনের সময় কম ওয়েস্ট উৎপন্ন হয় এমন পদ্ধতি ব্যবহার করা। গ, ভবিষ্যতে পণ্যের ব্যবহার না থাকলে রিসাইক্লিংয়ের মাধ্যমে নতুন পণ্য উৎপাদন নিশ্চিত করা। এইটা হলো 3R এর উদ্দেশ্য। 3R বলতে আমরা এখানে বুঝি রিডিউস, রিইউজ, রিসাইকেল। এই তিনটাকে আমরা বলব 3R। তাহলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটা পদ্ধতি হইল 3R। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আরেকটা পদ্ধতি হলো 4R। 4R বলতে বোঝায় রিডিউসিং, রিইউজিং, রিসাইক্লিং এবং রিস্টোর। আধুনিককালে কঠিন বর্জ্যের ব্যবস্থাপনার ক্ষেত্রে 4R কনসেপ্ট ব্যবহার করা হয়। 4R কনসেপ্টের মধ্যে আমরা রিডিউসিং বলতে যেটা বুঝি বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস করা বোঝায়। এরপরে রিইউজিং বলতে বর্জ্য পদার্থের পুনঃ ব্যবহার করা বোঝায়। 3 নাম্বার, রিসাইক্লিং বলতে বর্জ্য পদার্থকে সম্পদ হিসাবে ব্যবহার করা বোঝায়। আর লাস্ট যে নাম্বার রিস্টোর, রিস্টোর বলতে বর্জ্য পদার্থকে পুনরায় সংরক্ষণ করাকে বোঝায়। এইটা হলো 4R কনসেপ্ট। 4R কনসেপ্ট আমরা জানলাম। এরপরে রিসাইক্লিংয়ের বিষয়ে আমরা একটু জানব। রিসাইক্লিং বলতে আমরা বুঝি ওয়েস্ট ডিসপোজাল হ্রাস করার জন্য বিভিন্ন প্রকার ম্যাটেরিয়াল নতুন পণ্য উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করার পদ্ধতিকে রিসাইক্লিং বা পুনঃচক্রায়ন বলা হয়। আমরা বর্জ্য বলতে যেসব পদার্থ বুঝি যা কোনো কাজে লাগে না, প্রকৃতপক্ষে ব্যাপারটি তা নয়। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে যে কোনো বর্জ্যকে কাজে লাগানো যায়। কোনো জিনিস বা দ্রব্য দীর্ঘদিন ব্যবহারের পর যখন নষ্ট হয়ে যায়, অর্থাৎ ব্যবহার উপযোগী থাকে না, তখন ওই জিনিস বা দ্রব্যকে বর্জ্যে পরিণত হয়। এই বর্জ্যকে প্রযুক্তি প্রয়োগে রূপান্তরিত করে কাজে লাগানোর নাম পুনরাবর্তন বা রিসাইকেল। যেমন পলিব্যাগ ব্যবহার করার পরে আর কাজে লাগে না, কিন্তু পলিব্যাগ গলিয়ে তাকে আবার উদ্ধার করা যায় এবং কাজে লাগানো যায়। সুগার মিলের আখের ছোবড়া একসময় বর্জ্য হিসাবে বিবেচিত হতো, কিন্তু এখন এটি
কাগজের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হচ্ছে এই রিসাইক্লিং পদ্ধতির মাধ্যমে। তাহলে রিসাইক্লিং কি, সেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের রিসাইক্লিং পদ্ধতিটা কি সেটা সম্পর্কে আমরা জানলাম। রিসাইক্লিং বলতে কি বোঝায়, এইটা একটা প্রশ্ন আসে, আমরা দেখি এই পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা অনেকবার আসছে। তাহলে কঠিন বর্জ্য পুনরাবর্তন বলতে কি বোঝায়? কঠিন বর্জ্য থেকে বিভিন্ন প্রকার বস্তু ও তা থেকে উৎপন্ন দ্রব্য এবং শক্তি পুনরাবর্তনের বিভিন্ন কৌশল এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। কৌশল এবং পদ্ধতির মধ্যে নিম্নোক্ত বিষয়গুলো উল্লেখযোগ্য। 1 নাম্বার প্রক্রিয়াকরণ কৌশল, 2 নাম্বার বস্তু পুনরাবর্তন পদ্ধতি, 3 নাম্বার জৈব পরিবর্তিত উৎপন্ন দ্রব্য পুনরাবর্তন, 4 পরিবর্তিত উৎপন্ন দ্রব্য থেকে শক্তি পুনরাবর্তন, 5 রাসায়নিক পরিবর্তিত উৎপন্ন দ্রব্য পুনরাবর্তন এবং 6 নাম্বার দ্রব্য এবং শক্তি পুনরাবর্তন পদ্ধতি। এই 6টা কৌশল বা পদ্ধতি আমরা বলতে পারি কঠিন বর্জ্য পুনরাবর্তন করার জন্য এই পদ্ধতি বা কৌশল আমরা অবলম্বন করি। এরপরে যে বিষয়টা আমরা দেখব, বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা কলা কৌশল। বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনাকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেরকম প্রথম পল্লী বর্জ্য ব্যবস্থাপনা, 2 শহুরে বর্জ্য ব্যবস্থাপনা এবং 3 নাম্বার শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনা। পল্লী বর্জ্য ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি? পল্লী বর্জ্য বলতে গৃহজ বর্জ্য, কৃষি ও গৃহপালিত পশু হইতে সৃষ্ট বর্জ্যকে বোঝায়। স্বল্প খরচে কুয়ো পায়খানা তৈরি করে মলমূত্র ত্যাগ করলে পরিবেশ দূষিত হবে না। গৃহ বর্জ্য অর্থাৎ তরিতরকারির খোসা, ফলমূলের খোসা, আগাছা, খড়কুটা ইত্যাদি গর্ত করে জমি নিয়ে পচিয়ে সার তৈরি করা যায়। গরু মহিষের গোবর থেকে বায়োগ্যাস ও সার তৈরি করা যায়। এইভাবে পল্লীর পরিবেশ বর্জ্যমুক্ত করে স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব। শহুরে বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন সিটিজ অ্যান্ড টাউনস। শহুরে বর্জ্য সমস্যা বড় সমস্যা, এই সমস্যার সমাধান জটিল। নিচে চিত্রের সাহায্যে শহুরে বর্জ্য সমস্যার একটা সমাধান এখানে দেখানো হয়েছে, যার প্রথম স্টেপ হইল বর্জ্য সংগ্রহকরণ, অর্থাৎ এই বর্জ্যটা আমাকে আগে সংগ্রহ করতে হবে, বিভিন্ন জাতের বর্জ্য। দ্বিতীয় স্টেপ বর্জ্য জমাকরণের স্থান বা ড্যাম্পিং প্রেস আমাকে রাখতে হবে, যেখানে বর্জ্যগুলো আমরা যে প্লেসের মধ্যে জমা করব। এরপরে জমাকৃত স্থান থেকে বর্জ্য আমরা পৃথক করব, বিভিন্ন ধরনের বর্জ্য আমরা পৃথক করব, যার প্রথম জৈব বর্জ্য আমরা পৃথক করব। এরপরে কাঁচ জাতীয় বর্জ্য পৃথক করব। তৃতীয় প্লাস্টিক জাতীয় বর্জ্য আমরা পৃথক করব। এরপরে ধাতব বর্জ্য আমরা পৃথক করব। এই 4 ধরনের বর্জ্য আমরা পৃথক করব। এরপরে এই বর্জ্যগুলো আবার পুনরাবর্তনের মাধ্যমে আমরা এটাকে আমরা কাজে লাগাবো। জৈব বর্জ্য সার ও গ্যাস তৈরিকরণের কাজে আমরা আবার পুনরাবর্তন করতে পারি। কাঁচ জাতীয় বর্জ্য গলিয়ে কাঁচ আবার আমরা তৈরি করতে পারি। এরপরে প্লাস্টিক জাতীয় বর্জ্যকে পুড়িয়ে কিংবা গলিয়ে প্লাস্টিক পুনরুদ্ধারকরণ করতে পারি। এরপরে চতুর্থ ধাতব বর্জ্যকে গলিয়ে ধাতব তৈরিকরণ আমরা আবার করতে পারি। তাহলে এইভাবে শহুরে বর্জ্য ব্যবস্থাপনার একটা সমাধান আমরা এটা করতে পারি।
যার মাধ্যমে শহরের বিভিন্ন ধরনের বর্জ্যকে আমরা এইভাবে আবার পুনরাবর্তন করতে পারি বা রিসাইকেলিং আমরা করতে পারি। এরপরে বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা কলাকৌশলের আরেকটি হইল শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনা। শিল্প কারখানা বর্জ্য সমস্যার সমাধান আমরা নিম্নলিখিতভাবে করা যেতে পারে। যার 1 নাম্বার, শিল্প হতে নির্গত গ্যাস শোধনের ব্যবস্থা করা। 2, শিল্প হতে নির্গত গ্যাস পুনঃব্যবহারের ব্যবস্থা করা। 3, তেল, পোড়া মোবিল, রং, দূষিত পানি ইত্যাদি পরিকল্পিতভাবে সংগ্রহ করা ও শোধনের ব্যবস্থা করা। 4, ধাতব পদার্থ জাতীয় বর্জ্য পুনরাবর্তনযোগ্য হলে তার ব্যবস্থা করা এবং যেসব বর্জ্য পুনরাবর্তনযোগ্য নয় সেগুলো নির্দিষ্ট স্থানে জমা করে রাখার ব্যবস্থা করা। তাহলে আমরা শেষ টপিকস আমরা বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা ও কলাকৌশল সম্পর্কে আমরা জানলাম। এই অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। এই সম্পর্কে তোমাদের আরও বিস্তারিত ভালো করে যদি আরও বেশি নলেজ নেওয়ার প্রয়োজন হয়, তোমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আরও বেশি নিজেকে সমৃদ্ধ করতে পারবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে। তাহলে আমরা আজকে এতটুকুই। আগামী লিসনে আবার ইনশাল্লাহ তোমাদের সাথে নতুন এক টপিকস নিয়ে, নতুন ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।